হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমরা সকলেই অবগত, রেলওয়ে এক্সামস সামনেই চলে এসেছে এবং সবার প্রথম শুরু হচ্ছে এনটিপিসি এক্সামস, এবং সেই এক্সামসের কথা মাথায় রেখেই বিভিন্ন সাবজেক্টে রাইস স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেলস তোমাদের জন্য ক্লাস নিয়ে এসেছে। ফিজিক্সের উপরেও তোমাদের 100টা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনের সিরিজ শুরু হয়েছে। অলরেডি তোমরা দেখেছো যে 50টা কোশ্চেন দুটো সেটে অলরেডি ক্লাস করানো হয়ে গেছে। আজ তার তৃতীয় পর্ব, মানে আজ 25টা কোশ্চেন তোমাদের সামনে আমি নিয়ে আসবো। আমি তোমাদের রায়হান স্যার। চলো বেশি কথা না বাড়িয়ে তাহলে তৃতীয় পর্ব আমাদের সুপার 100 মিশনের শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন, লাক্স ইজ দ্য ইউনিট অফ। দেখো, লাক্স ইজ দ্য ইউনিট অফ, তাহলে এটা কিসের ইউনিট? লাক্স এটা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি অফ ইলুমিনেশান বা ইলুমিনেন্স। তাহলে ইলুমিনেন্স জিনিসটা কি? এখানে লাইটের এই কোয়েশ্চেনের রিলেটেড তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে লুমিনাস ফ্লাক্স, একটা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি, আর একটা হচ্ছে ইলুমিনেন্স। তাহলে সর্বপ্রথম আমরা দেখব লুমিনাস ফ্লাক্স। লুমিনাস ফ্লাক্স, লুমিনাস ফ্লাক্স জিনিসটা কি? কোনো একটা লাইট সোর্স থেকে টোটাল কত লাইট একটা সোর্স নির্গত করছে সেটাকে আমরা বলি লুমিনাস ফ্লাক্স। তাহলে লুমিনাস ফ্লাক্স হচ্ছে টোটাল লাইট এমিটেড বাই এ লাইট সোর্স। লুমিনাস ফ্লাক্সের ইউনিট কি? লুমেন। লুমিনাস ফ্লাক্সের ইউনিট হচ্ছে লুমেন। তারপরে দেখো ইলুমিনেন্স, ইন্টেন্সিটি অফ ইলুমিনেশান বা ইলুমিনেন্স। তাহলে ইলুমিনেন্সটা কি? লুমিনাস ফ্লাক্স বাই এরিয়া, কতটা লাইট নির্গত করছে পার ইউনিট এরিয়া, সেটাই হচ্ছে ইন্টেন্সিটি অফ ইলুমিনেশান বা ইলুমিনেন্স। তাহলে ইলুমিনেন্স কি হলো? লুমিনাস ফ্লাক্স বাই এরিয়া। তাহলে লুমিনাস ফ্লাক্স বাই এরিয়ার এর ইউনিটটা কি? তাহলে ইলুমিনেন্সের ইউনিট হচ্ছে যেটা আমরা বললাম, এর ইউনিটটা হলো লাক্স। লাস্টে আসছে লুমিনাস ইন্টেন্সিটি, যেটা আমরা ফিজিক্সের একদম প্রথম ক্লাসে আমরা সাধারণত পড়ি। আমাদের 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি রয়েছে, তার মধ্যে একটা রয়েছে লুমিনাস ইন্টেন্সিটি। এই লুমিনাস ইন্টেন্সিটির এর ইউনিটটা কি? লুমিনাস ইন্টেন্সিটি এর ইউনিটটা হলো ক্যান্ডেলা। লুমিনাস ইন্টেন্সিটিটা কী জিনিস? কোনো একটা লাইট সোর্স থেকে পার্টিকুলার একটা ডিরেকশানে কতটা পরিমাণ লাইট নির্গত হচ্ছে সেটাকেই আমরা বলি লুমিনাস ইন্টেন্সিটি। তাহলে ক্লিয়ার? চলো ফার্স্ট কোশ্চেনটা আমাদের কমপ্লিট হলো, আমরা সেকেন্ড কোশ্চেনের দিকে এবার আগাবো। সেকেন্ড কোশ্চেন কি বলছে? দ্য স্ট্রেংথ অফ উইন্ড ইজ মেজার্ড উইথ দ্য হেল্প অফ। তাহলে উইন্ডের স্ট্রেংথ কী দিয়ে আমরা মেজারমেন্ট করি? অপশান রয়েছে টিন্টোমিটার, উইন্ড ইন্ডিকেটার, ব্যারোমিটার অ্যান্ড বিউফোর্ড স্কেল। তাহলে উইন্ডের ইন্টেন্সিটি আমরা মেজার করব হচ্ছে বিউফোর্ড স্কেল। উইন্ডের ভেলোসিটি কি কোন যন্ত্র দিয়ে আমরা মেজারমেন্ট করি? সেটা হচ্ছে অ্যানিমোমিটার। তাহলে উইন্ড স্পিড আমরা কী দিয়ে মেজার করি? সেটা হচ্ছে অ্যানিমোমিটার। তাহলে উইন্ড স্পিড আমরা মেজার করি অ্যানিমোমিটার দিয়ে, ঠিক আছে। টিন্টোমিটারটা কি? টিন্টোমিটারটা হচ্ছে কালার মেজারমেন্ট করা, ওয়াটারের কালার মেজারমেন্ট করা বা কোনো একটা ফুড তার কালার মেজারমেন্ট করা, সেটা হচ্ছে টিন্টোমিটার। তারপর ব্যারোমিটার, ব্যারোমিটার দিয়ে আমরা অ্যাটমসফিয়ারিক প্রেশার মেজারমেন্ট করি। অ্যাটমসফিয়ারিক প্রেশার। এই ব্যারোমিটারটা কি আবিষ্কার করেন? ব্যারোমিটার আবিষ্কার করেন হচ্ছে সায়েন্টিস্ট টরিসেলি। প্রমাণ অ্যাটমসফিয়ারিক প্রেশারের ভ্যালু কত? স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেশারের ভ্যালু কত? 1.013 ইন্টু 10⁵ পাস্কেলস, বা এটাকে যদি বার ইউনিটে লিখে তাহলে কত হবে? 1.013 বার। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেশারের ভ্যালু। স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেশারটা কী জিনিস? 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 45 ডিগ্রি ল্যাটিটিউডে 76 সেন্টিমিটার পারদস্তম্ভ যে প্রেশারটা দেয় সেটাই হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের ভ্যালুটা বার হয় এটা
10⁵। এবার দেখো এখান থেকে কিছু কোশ্চেন্স আসে পরীক্ষাতে, যেরকম ব্যারোমিটার রিডিং যদি হঠাৎ ফল করে তাহলে কি হবে। ব্যারোমিটার রিডিং হঠাৎ ফল করেছে মানে সেখানে প্রেশারটা কমে গেছে। প্রেশার যদি কমে যায় তাহলে চারিদিক থেকে হাই প্রেশারের বায়ু লো প্রেশারের দিকে ছুটে আসবে, তার মানে ঝড় দেখা দেবে, মানে স্ট্রম। এবার ব্যারোমিটারের রিডিংটা যদি ধীরে ধীরে ফল করে তাহলে হবে রেন, এবং ব্যারোমিটারের রিডিংটা যদি রাইজ করে তাহলে হবে ক্লিয়ার ওয়েদার। তাহলে এই জিনিসগুলো তোমরা খাতাতে নোট করো, কারণ ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষাতে আসে। আরও কয়েকটা আমরা মেজারিং ইনস্ট্রুমেন্ট আমরা এখানে দেখে নিই। দেখো হাইড্রোমিটার, হাইড্রোমিটার দিয়ে আমরা কি মাপি, রিলেটিভ ডেন্সিটি। আরডি মানে হচ্ছে রিলেটিভ ডেন্সিটি। এই রিলেটিভ ডেন্সিটির আরেকটা নাম হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, যেটা আমরা হাইড্রোমিটার দিয়ে মাপি। এবার যদি পরীক্ষাতে আসে হাইগ্রোমিটার হচ্ছে সেটা মাপে হচ্ছে হিউমিডিটি। স্ট্যালাগমোমিটার সারফেস টেনশন মেজার করি। স্ট্যালাগমোমিটার এটা আমরা মেজার করি সারফেস টেনশন, ঠিক আছে। ক্রোনোমিটার দিয়ে আমরা কি মেজার করি, ক্রোনোমিটার দিয়ে মেজার করি লংজিটিউড, কোনো স্থানের লংজিটিউড আমরা মেজারমেন্ট করি ক্রোনোমিটারের সাহায্যে। আরও আছে যেরকম অ্যামমিটার, আমরা জানি অ্যামমিটার দিয়ে কারেন্ট মেজারমেন্ট করি এবং ভোল্টমিটার দিয়ে আমরা ভোল্টেজ মেজারমেন্ট করি, ঠিক আছে। ল্যাক্টোমিটার বলে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে পিওরিটি অফ মিল্কের ডেন্সিটি মেজারমেন্ট করার মাধ্যমে আমরা পিওরিটি অফ মিল্কটা মেজার করি ল্যাক্টোমিটারের সাহায্যে, ঠিক আছে। তাহলে দেখো একটা কোশ্চেন্স থেকে আমরা অনেকগুলো কোশ্চেন্স আমরা কিন্তু জানতে পারলাম। এগুলো তোমরা অবশ্যই খাতায় নোট করো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তাহলে এটার আনসার হচ্ছে বিউফোর্ড স্কেল। নেক্সট কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজ টু ডিটেক্ট কারেন্ট ইন এ সার্কিট। কোন একটা সার্কিটে কারেন্ট আমরা কি দিয়ে মেজারমেন্ট করি। দেখো এখানে রয়েছে গ্যালভানোমিটার, অ্যানিমোমিটার, আমরা এখনই দেখলাম এটা উইন্ড স্পিড মেজারমেন্ট করি। তাহলে এর কারেক্ট আনসার হচ্ছে গ্যালভানোমিটার। কারেন্ট জেনারেলি আমরা অ্যামমিটার দিয়েও মেজারমেন্ট করি। মেনলি যখন হাই কোন একটা কারেন্ট আমরা মেজারমেন্ট করব তখন সাধারণত অ্যামমিটার ব্যবহার করা হয়। যখন স্মল কারেন্ট এবং কারেন্টের ডিরেকশান মেজারমেন্ট করা হয়, খুব ক্ষুদ্র একটা কারেন্ট যখন এবং তার সঙ্গে কারেন্টের ডিরেকশানটাও মেজারমেন্ট করি, তখন আমরা গ্যালভানোমিটার ইউজ করি, ঠিক আছে। এবার দেখো ব্যারোমিটার বায়ুমণ্ডলের প্রেশার, ল্যাক্টোমিটার আগের কোশ্চেনে বললাম পিওরিটি অফ মিল্ক মেজারমেন্ট করতে ল্যাক্টোমিটারটা ব্যবহার করা হয়। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে গ্যালভানোমিটার। এই গ্যালভানোমিটার কখনো কখনো অ্যামমিটারের মতো কাজ করে, আবার কখনো কখনো ভোল্টমিটারের মতো কাজ করে। তাহলে এই কোশ্চেনটা অনেক সময় পরীক্ষাতে দেয় যে গ্যালভানোমিটার কখন অ্যামমিটারের মতো কাজ করে, আবার কখন ভোল্টমিটারের মতো কাজ করে। অ্যামমিটার তাহলে কি মেজারমেন্ট করে, কারেন্ট। অ্যামমিটার ইলেকট্রিক কারেন্ট মেজারমেন্ট করে। অ্যামমিটার কারেন্ট মেজারমেন্ট করে, সেই কারণেই অ্যামমিটারকে সিরিজ কানেকশানে যুক্ত করা হয়। সার্কিটের সঙ্গে সিরিজ কানেকশানে অ্যামমিটারকে যুক্ত করা হয়। আইডিয়াল অ্যামমিটারের রেজিস্ট্যান্স কত, এটাও পরীক্ষাতে আসে। একটা আইডিয়াল অ্যামমিটার যদি হয় তার রেজিস্ট্যান্স সবসময় মনে রাখবে 0। এবার দেখো পরীক্ষাতে অনেক সময় কোশ্চেন আসে যে গ্যালভানোমিটার কখন অ্যামমিটারের মতো আচরণ করে। একটা গ্যালভানোমিটারকে যদি আমরা লো রেজিস্ট্যান্স শান্টের সঙ্গে প্যারালালে কানেক্ট করি তখন সেটা অ্যামমিটারের মতো কাজ করবে, ঠিক আছে। এবার দেখা যাক ভোল্টমিটার। দেখো ভোল্টমিটার দিয়ে আমরা কি মেজারমেন্ট করি, ভোল্টেজ। এটা কিসে যুক্ত থাকে, সার্কিটের সঙ্গে প্যারালালে যুক্ত থাকে। আইডিয়াল ভোল্টমিটারের রেজিস্ট্যান্স কত, আইডিয়াল ভোল্টমিটারের রেজিস্ট্যান্স হচ্ছে ইনফাইনাইট। এবার দেখো তাহলে গ্যালভানোমিটারটা কখন ভোল্টমিটারের মতো কাজ করবে। একটা গ্যালভানোমিটারকে যদি হাই রেজিস্ট্যান্সের সঙ্গে সিরিজে যুক্ত করা হয় তখন সেই গ্যালভানোমিটারটা ভোল্টমিটারের মতো আচরণ করবে। ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা অনেকগুলো কোশ্চেন্স জানতে পারলাম, এগুলো তোমরা সব খাতায় কিন্তু নোট করবে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক।
তারপর বলছে নেক্সট কোশ্চেন, দ্য ওয়ার্ক ডান টু ইনক্রিজ স্পিড 5 মিটার পার সেকেন্ড টু 10 মিটার পার সেকেন্ড বাই এ কার অফ 800 কেজি। তাহলে এখানে দেখো বলেছে ওয়ার্ক ডান, যখন কোনো একটা ফোর্সের এগেনস্টে যখন আমরা ওয়ার্ক করি তখন সেই ওয়ার্কটা আমাদের বডিতে পোটেনশিয়াল এনার্জি কিংবা কাইনেটিক এনার্জি রূপে সঞ্চয় হয়ে থাকে। তাহলে এখানে বডির কি চেঞ্জ হচ্ছে, কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে। তাহলে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি এখানে ওয়ার্ক ডানের সমান হবে। তাহলে এখানে ওয়ার্ক ডানটা বার করতে বলেছে, তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জির ফর্মুলাটা কি, কাইনেটিক এনার্জির ফর্মুলা আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে চেঞ্জ করতে হবে, তাহলে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। ঠিক আছে, তাহলে দেখো হাফ ভর কত, ভর বলে দিয়েছে 800 কেজি, মাসটা বলে দিয়েছে 800 কেজি। তাহলে এম এর ভ্যালুটা হয়ে গেল 800, ভি এর ভ্যালু ফাইনাল ভেলোসিটি কত 10 মিটার পার সেকেন্ড, ভি এর ভ্যালুটা হচ্ছে 10 এর স্কোয়ার, ইনিশিয়াল ভেলোসিটিটা কত 5, তাহলে এটা হয়ে গেল 5 এর স্কোয়ার। তাহলে ফাইনাল ভ্যালুটা কত আসলো, এটা যদি আমি কাটি তাহলে এটা হয়ে গেল 400, এটা 100 মাইনাস 25, তাহলে 400 ইন্টু 75 00, তাহলে এটা এত জুল। এবার এটা যদি কিলো জুলে করি তাহলে কত হবে 30 কিলো জুল। ঠিক আছে, তাহলে দেখো এখানে যে কাইনেটিক এনার্জির যে চেঞ্জ সেটা ওয়ার্ক ডানের সঙ্গে সমান। কখনো কখনো পোটেনশিয়াল এনার্জির যে চেঞ্জ সেটাও অনেক সময় ওয়ার্ক ডানের সঙ্গে সমান হয়, সেই রকম প্রবলেমও পরীক্ষাতে আসে। তাহলে তখন ওয়ার্ক ডান সমান সমান আমরা করব, তখন ওয়ার্ক ডান হবে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। আর পোটেনশিয়াল এনার্জির ফর্মুলাটা কি, পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে এম ইন্টু জি ইন্টু এইচ। তাহলে এখানে হলো তখন কখনো কখনো এটা হবে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, আর এই অঙ্কটার ক্ষেত্রে কি হলো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ঠিক আছে, তাহলে দুটো ফর্মুলা দিয়েই কিন্তু কোশ্চেন্স আসতে পারে, তাহলে দুটোই আমরা মাথায় রাখবো। ঠিক আছে, তাহলে এটার আনসার হলো 30 কিলো জুল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এ ম্যান হ্যাভিং মাস অফ 50 কেজি ক্লাইম্স 40 স্টেপস of a staircase in 10 seconds. If the height of each steps is 15 centimeter, then what is the power? দেখো পাওয়ার ইকুয়ালস টু আমরা জানি ওয়ার্ক ডান বাই টাইম। ওয়ার্ক ডান ইকুয়ালস টু, একটু আগেই আমি বললাম যে কোনো একটা বস্তু যদি নির্দিষ্ট একটা হাইটে ওঠে তাহলে সেই ক্ষেত্রে সেই গ্র্যাভিটির এগেনস্টে যে ওয়ার্ক ডানটা করবে সেটাই তার বডিতে পোটেনশিয়াল এনার্জি রূপে সঞ্চয় হয়ে থাকে। তাহলে এখানে ওয়ার্ক ডানটা পোটেনশিয়াল এনার্জির সঙ্গে সমান। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত, ফর্মুলাটা কি এম ইন্টু জি ইন্টু এইচ বাই টি। তাহলে দেখো এম বস্তুটার ভর কত, বস্তুটার ভর বলে দিয়েছে 50 কেজি, জি এর ভ্যালু কত 10, আর এইচ এর ভ্যালু কত, এইচ মানে কত হাইটে সে উঠেছে। দেখো 40টা স্টেপস সে উঠেছে, আর প্রত্যেকটা স্টেপসের হাইট হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে এগুলো সব আমরা এসআই ইউনিটে যেহেতু করছি তাহলে এটাকে মিটারে করতে হবে। তাহলে একটা স্টেপস হচ্ছে 0.15 মিটার, তাহলে 40টা স্টেপসের হাইট কত হবে, তাহলে 40 দিয়ে গুণ করতে হবে। তাহলে টোটাল যে হাইট, টোটাল হাইটের ভ্যালু হয়ে যাবে 40 গুণ 0.15। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল এটা হয়ে গেল হাইটের ভ্যালু, এই টোটালটা হয়ে গেল হাইটের ভ্যালু। তাহলে এটা ভাগ টি, টাইম দিয়ে গুণ ভাগ করতে হবে। টাইম দেখো বলে দিয়েছে 10 সেকেন্ড, তাহলে 10 কেটে দিলাম, তাহলে আনসারটা কত হলো, এটা 50 গুণ এটা যদি কাটি তাহলে এই শূন্যটা উঠে যাবে। তাহলে আলটিমেটলি আনসার কতবার হচ্ছে আমার 15, 20 ইন্টু 15, 300 ওয়াট। তাহলে আলটিমেটলি আনসারটা আমার বার হলো 300 ওয়াট। তাহলে এটা কোশ্চেনের আনসার হলো অপশান সি 300 ওয়াট।
তাহলে এটাই হলো ব্যক্তিটার পাওয়ার। তাহলে এটা এখানে আমাদের বুঝতে হবে যে কোনো একটা বস্তু যখন গ্র্যাভিটির এগেনস্টে একটা নির্দিষ্ট হাইট উঠবে, তাহলে তার যে গ্র্যাভিটির এগেনস্টে ওয়ার্ক করবে সেটা পোটেনশিয়াল এনার্জির সঙ্গে সমান। তারপর আগের কোশ্চেনটা যেটা দিল যে বস্তুটার কাইনেটিক এনার্জি যখন পরিবর্তন হবে তখন ওয়ার্ক ডান হচ্ছে কাইনেটিক এনার্জির পরিবর্তনের সঙ্গে সমান। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দ্য মোমেন্টাম অফ এ বডি 50 কেজি মিটার পার সেকেন্ড অ্যান্ড দ্য ভেলোসিটি এবং মোমেন্টাম বলে দিয়েছে এবং মাস চেয়েছে। একদম সহজ একটা কোশ্চেন্স। দেখো মোমেন্টাম বা ভরবেগ, মোমেন্টামের বাংলা হচ্ছে ভরবেগ। ভরবেগ, তাহলে দেখো মোমেন্টাম বা ভরবেগ এটা আমরা লিখি পি দ্বারা, মোমেন্টামটাকে পি দ্বারা ডিনোট করি, ভর ইন্টু বেগ, এই দুটো গুণ করলে আমরা পেয়ে যাই মোমেন্টাম। তাহলে কোশ্চেন্সে মোমেন্টামের ভ্যালুটা বলে দিয়েছে 50, ভরটা জিজ্ঞাসা করেছে, ভেলোসিটির ভ্যালু চেয়েছে 5, তাহলে কত হচ্ছে এটা কাটলে 10, তাহলে এম এর ভ্যালু হয়ে গেল কত 10 কেজি। তাহলে কারেক্ট আনসার হচ্ছে অপশান সি 10 কেজি। এবার দেখো এখানে মোমেন্টামের তাহলে ডাইমেনশানটা কী হবে? দেখো মোমেন্টামের ডাইমেনশান যদি বার করি তাহলে ভরের ডাইমেনশান এবং বেগের ডাইমেনশান, তাহলে এখান থেকে ভর বেগের ডাইমেনশানটা আমরা পেয়ে যাব, ভরের ডাইমেনশান এম, বেগের ডাইমেনশান হচ্ছে LT-1। এই যে ভরবেগের যে ডাইমেনশান আর ইম্পালসের ডাইমেনশান সেম, এটা অনেক সময় কোশ্চেন্স আসে যে নিচের কোন কোয়ান্টিটির ডাইমেনশান ভরবেগের ডাইমেনশানের সঙ্গে সেম, তাহলে তখন আমরা কি করব, ইম্পালস বা ইম্পালস অফ এ ফোর্স, ইম্পালস বা এটাকে অনেক সময় বলা হয় ইম্পালস অফ এ ফোর্স। ইম্পালস অফ এ ফোর্স কী জিনিস? কোনো একটা বস্তুর উপর একটা নির্দিষ্ট টাইম ধরে যদি আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে ফোর্স এবং টাইম এই দুটোর মাল্টিপ্লিকেশান যদি আমরা করি তাহলে আমরা পেয়ে যাব ইম্পালস, এবং ফাইনালি আমরা পাবো চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে ইম্পালস ইকুয়ালস টু ফোর্স ইনটু টাইম, আর এটা যদি আমরা করি তাহলে আমরা ফাইনালি পাবো চেঞ্জ অফ মোমেন্টাম, চেঞ্জ অফ মোমেন্টাম, মোমেন্টাম অফ ফাইনাল এবং মাইনাস মোমেন্টাম অফ ইনিশিয়াল। তাহলে এটা হয়ে গেল চেঞ্জ অফ মোমেন্টামের সঙ্গে ইম্পালসটা সমান। সেই কারণেই ইম্পালস এবং ভরবেগ এদের ডাইমেনশানটা কিন্তু সেম থাকে। ক্লিয়ার? এবার দেখো কনজারভেশন অফ মোমেন্টাম কোথায় কোথায় কাজে লাগে, কোশ্চেনটা পরীক্ষাতে আসে যেহেতু তাই বলে দিই। রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম এটা কাজে লাগে, এবং যে কোনো রকমের কলিশন বা সংঘর্ষ তার ক্ষেত্রে সেটা ইলাস্টিক কলিশন হতে পারে এবং ইনইলাস্টিক কলিশন হতে পারে, যে কোনো রকমের কলিশনের ক্ষেত্রেই লিনিয়ার মোমেন্টামটা কিন্তু সবসময় কনজার্ভ থাকে। আর অ্যাঙ্গুলার মোমেন্টামটা কোথায় কনজার্ভ থাকে? গ্রহ নক্ষত্রের গতির ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনজার্ভ থাকে। কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা কেপলারের সেকেন্ড ল থেকে আমরা পাই, গ্রহ নক্ষত্রের গতির ক্ষেত্রে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টামের কনসেপ্টটা আমরা কেপলারের সেকেন্ড ল থেকে পাই। কেপলারের সেকেন্ড লটাকে আরেকটা কনসেপ্ট আমরা পাই, কনসেপ্ট অফ এরিয়াল ভেলোসিটি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তাহলে এটার আনসার হচ্ছে 10 কেজি। আর একটা জিনিস বলে দিই, দেখো ভর কিন্তু কখনো চেঞ্জ হয় না। কোনো একটা মেটেরিয়ালে, কোনো একটা বস্তুতে যে পরিমাণ সলিড মেটেরিয়াল থাকে সেটাই হচ্ছে তার মাস। আমরা পৃথিবীতে থাকি, চাঁদে থাকি বা মঙ্গল গ্রহে থাকি, যেখানে থাকি না কেন আমাদের ভর কিন্তু কখনো চেঞ্জ হবে না, কিন্তু আমাদের ওয়েটটা চেঞ্জ হয়ে যাবে। কারণ ওয়েটের সঙ্গে ওয়েট ইকুয়ালস টু এম ইন্টু জি। তাহলে দেখো ওয়েটের সঙ্গে এম এবং জি দুটো গুণ রয়েছে, গুণ আকারে রয়েছে। দেখো এমটা সবসময় ফিক্সড, বাট জিটা চেঞ্জ হয়ে যায়। যেরকম চাঁদের গ্র্যাভিটি পৃথিবীর গ্র্যাভিটির তুলনায় 1/6 মানে 6 ভাগ কমে যায় চাঁদের গ্র্যাভিটিটা। সেই কারণে কোনো একটা বস্তুর ওয়েট যদি পৃথিবীতে 72 নিউটন হয়, তাহলে চাঁদে ওখানে হয়ে যাবে 6 ভাগ কমে যাবে, মানে 12 নিউটন হবে। কিন্তু মাস যদি কোনো একটা বস্তুর মাস পৃথিবীতে 30 কেজি, তাহলে চাঁদে নিয়ে গেলেও তার মাস কিন্তু 30 কেজিই হবে। তাহলে এটা আমরা একটু মাথায় রাখবো, এটা অনেক সময় কোশ্চেন্স করে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দ্য স্লোপ অফ ভেলোসিটি টাইম গ্রাফ ইজ কল্ড। দেখো এখান থেকে কোশ্চেন্স কিন্তু দেয়। তাহলে দেখো ভেলোসিটি এবং টাইম গ্রাফ, এটা ভেলোসিটি টাইম। তাহলে ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ যদি আমরা বার করি, স্লোপ কোনো একটা গ্রাফের স্লোপ বার করা মানে সেই গ্রাফটার ট্যান থিটা, এক্সের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে সেটা যদি থিটা হয়, তাহলে এই গ্রাফের স্লোপ ইকুয়ালস টু ট্যান থিটা। এখানে যদি আমরা একটা ছোট একটা ট্রায়াঙ্গেল কল্পনা করি, তাহলে এটা হয়ে গেল ভি আর এটা হয়ে গেল টি, তাই না? চেঞ্জ মানে ডিভি, ছোট একটা জিনিস নিচ্ছি, ছোট চেঞ্জ নিচ্ছি, সেই কারণে ডিভি এবং ডিটি। তাহলে দেখো ট্যান থিটা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে আমরা করতে পারি ট্যান থিটা ইকুয়ালস টু ডিভি বাই ডিটি। তাহলে দেখো
ডিভি বাই ডিটি ইকুয়ালস টু আমরা কী বলতে পারি, অ্যাক্সিলারেশান। রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটিটাকে আমরা বলি অ্যাক্সিলারেশান। তাহলে দেখো আমরা পেলাম ভেলোসিটি টাইম গ্রাফ কি ডিনোট করছে, ভেলোসিটি টাইম গ্রাফ দিচ্ছে আমাদের অ্যাক্সিলারেশান। এটা আর একটা কনসেপ্ট থেকে আমরা শিখতে পারি, যেটাকে বলা হয় নালি কনসেপ্ট। সেটা কীরকম দেখো, ডিসপ্লেসমেন্ট, এটা মুছে দিচ্ছি, এখানে আমি ওটা বোঝাবো। ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি আর অ্যাক্সিলারেশান। এখান থেকে কোশ্চেন্স আসে পরীক্ষায়, সেই কারণে এটা এক্সপ্লেন করে দিই। দেখো ডিসপ্লেসমেন্ট এবং টাইম গ্রাফের যদি স্লোপ বার করি তাহলে আমরা পাবো ভেলোসিটি। ডিসপ্লেসমেন্ট এবং টাইম সবার সঙ্গে টাইম অ্যাক্সিসটা কমন থাকবে, তাহলে ডিসপ্লেসমেন্ট এবং টাইম গ্রাফের যদি স্লোপ বার করি তাহলে আমরা পাবো ভেলোসিটি টাইম গ্রাফের যদি স্লোপ বার করি তাহলে আমরা পাবো অ্যাক্সিলারেশান। ঠিক আছে, এবার যখন আমরা পিছন দিকে ব্যাক করব তখন ওই কার্ভের যদি আমরা এরিয়া বার করি তখন আমরা পিছনের কোয়ান্টিটিটা পাবো। এভাবে মনে রাখার জন্য এটা মনে রাখতে পারো এরকম কনসেপ্টে। তাহলে অ্যাক্সিলারেশান এবং টাইম গ্রাফের যদি আমরা এরিয়া বার করি তাহলে আমরা পেয়ে যাব কি, ভেলোসিটি। ঠিক আছে, ভেলোসিটি টাইম গ্রাফের যদি আমরা এরিয়া বার করি তাহলে আমরা পেয়ে যাব ডিসপ্লেসমেন্ট। তাহলে একটা সহজ একটা কনসেপ্ট, এটাকে নালি কনসেপ্ট বলা হয়ে থাকে। তাহলে দেখো আমরা প্রথমে যে জিনিসটা আমরা পড়ি সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের পরে আমরা যাই ভেলোসিটির পরে আমরা যাই অ্যাক্সিলারেশান। তাহলে স্টেপ বাই স্টেপ আমরা মনে রাখবো। ভেলোসিটি এবং টাইম গ্রাফের মানে সামনের দিকে যদি আমরা যাই তাহলে তার স্লোপ বার করলে সামনের কোয়ান্টিটিটা পাবো, আবার যদি স্লোপ বার করি তাহলে সামনের কোয়ান্টিটিটা পেয়ে যাব। এবার যদি আমরা ব্যাক করি মানে অ্যাক্সিলারেশান টাইম গ্রাফের এরিয়া ব্যাক করলে আমাদের এরিয়া বার করতে হবে। তাহলে অ্যাক্সিলারেশান এবং টাইম গ্রাফের এরিয়া যদি আমি বার করি তাহলে পাবো ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া বার করলে পাবো আমি ডিসপ্লেসমেন্ট। আরও দুটো কোয়ান্টিটি রয়েছে যেটা স্কেলার কোয়ান্টিটি। দেখো ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশান তিনটেই কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। এবার দেখো ডিস্ট্যান্স হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, আর স্পিডও হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে দেখো ডিস্ট্যান্স টাইম গ্রাফের যদি আমি স্লোপ বার করি তাহলে পেয়ে যাব স্পিড এবং টাইম গ্রাফের যদি এরিয়া বার করি তাহলে পেয়ে যাব ডিস্ট্যান্স। তাহলে টোটাল কনসেপ্ট আমরা মাথায় রাখবো। এখান থেকে কোশ্চেন্স অনেক সময় দিয়ে দেয় এবং অনেক সময় এখান থেকে প্রবলেমসও দেয়। কীরকম বলল, কোনো একটা পার্টিকেল তার ডিসপ্লেসমেন্ট এবং টাইম গ্রাফ দেওয়া আছে, দুটো পার্টিকেল বলে দেওয়া আছে এ এবং বি পার্টিকেলটার এখানে অ্যাঙ্গেলটা বলে দেওয়া আছে 30 আর এ পার্টিকেলের অ্যাঙ্গেলটা বলে দেওয়া আছে 60। তাহলে বললো যে পার্টিকেল এ এবং পার্টিকেল বি এর ভেলোসিটির রেশিও কত। তাহলে দেখো আমরা জানি ডিসপ্লেসমেন্ট এবং টাইম গ্রাফের যদি স্লোপ বার করি তাহলে আমরা কী পেয়ে যাবো, ভেলোসিটি পেয়ে যাব। তাহলে দেখো ভেলোসিটি অফ পার্টিকেল এ ইজ টু ভেলোসিটি অফ পার্টিকেল বি। ভেলোসিটি অফ পার্টিকেল এ কী করে বার করব, নতি বার করতে হবে বা স্লোপ বার করতে হবে। স্লোপ মানে কত, ট্যান থিটা। তাহলে এটা কত অ্যাঙ্গেল উৎপন্ন করেছে, tan 60 রেশিও tan 30। tan 60 মান √3, tan 30 মান 1/√3। তাহলে এটা যদি আমরা করি রেশিওটা কত হবে, 3:1। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল এর অ্যাপ্লিকেশান। প্রবলেম বেস ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করলে এরকমভাবে ডাইরেক্ট জিজ্ঞাসা করবে, অ্যাপ্লিকেশান বেসও দিতে পারে, এরিয়া দিয়েও কোশ্চেন অনেক সময় দিতে পারে, প্রবলেম বেস। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ফর ম্যাক্সিমাম রেঞ্জ অ্যাঙ্গেল অফ প্রজেকশান শুড বি। কোনো একটা বস্তুকে যদি আমরা প্রজেক্ট করি, যেরকম জ্যাভেলিন থ্রো, নীরাজ চোপড়া সোনা জিতছে রূপো জিতছে, এটা এখন ফেমাস একটা টপিক। নীরাজ চোপড়া যে জ্যাভেলিনটা থ্রো করছে বা কোনো একটা ফুটবলার যখন বলটাকে কিক করে, তাহলে ফুটবলের যে মোশান বা জ্যাভেলিনের যে মোশান এটাকে বলা হয় একটা প্রজেক্টাইল মোশান। তাহলে একটা প্রজেক্টাইল মোশান একটা জায়গা থেকে প্রজেক্ট করা হয় এবং ভূমির আর একটা জায়গাতে গিয়ে পড়ে, তাই না? তাহলে ভূমি থেকে যে অ্যাঙ্গেলে তাকে প্রজেক্ট করা হয় সেটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ প্রজেকশান। ঠিক আছে, এবং তার ইনিশিয়াল পজিশান এবং ফাইনাল পজিশান এদের মধ্যে যে ডিস্ট্যান্স এটাকে বলা হয় রেঞ্জ।
এটাকে বলা হয় রেঞ্জ। এবং রেঞ্জের একটা ফর্মুলা রয়েছে, আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই জি সাইন 2θ। ঠিক আছে, তাহলে দেখো রেঞ্জ কখন ম্যাক্সিমাম হবে, রেঞ্জ কখন ম্যাক্সিমাম হবে, আর ম্যাক্স হবে যখন থিটার মানটা 45 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাবে ইউ স্কোয়ার বাই জি সাইন 90, সাইন 90-র ভ্যালু কত 1 ইন্টু 1, তার মানে এটা হয়ে গেল ম্যাক্সিমাম রেঞ্জ। ম্যাক্সিমাম রেঞ্জ তাহলে কত অ্যাঙ্গেলে হলো, অ্যাঙ্গেল অফ প্রজেকশান যখন 45 ডিগ্রি হবে তখন সেটা রেঞ্জটা সব ম্যাক্সিমাম হবে। শুধুমাত্র যে অ্যাঙ্গেল অফ প্রজেকশানটা 45 হলে ম্যাক্সিমাম হবে, এই রেঞ্জটা আরেকটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে রেঞ্জ দুটো বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশান এবং ইনিশিয়াল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটি যদি হাই হয় রেঞ্জ বেশি হবে। আবার অ্যাঙ্গেল অফ প্রজেকশানের রেসপেক্টে অ্যাঙ্গেল অফ প্রজেকশান 45 ডিগ্রি হলে ম্যাক্সিমাম হবে, এবং 45 ডিগ্রি থেকে ডিস্ট্যান্স যত বেশি হবে, দুটো পার্টিকেল প্রজেক্ট করা হয়েছে যাদের ইনিশিয়াল ভেলোসিটি সেম, একটার অ্যাঙ্গেল অফ প্রজেকশান 40 ডিগ্রি আর একটা পার্টিকেলের অ্যাঙ্গেল অফ প্রজেকশান 50 ডিগ্রি, তাহলে এদের রেঞ্জ কত হবে, এর রেঞ্জ ধরে নিলাম R1, এর রেঞ্জ R2। 45 ডিগ্রি থেকে এর ডিফারেন্স কত 5 ডিগ্রি, আর 45 ডিগ্রি থেকে সেকেন্ড পার্টিকেলের অ্যাঙ্গেল অফ প্রজেকশানের ডিফারেন্স কত 5 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি থেকে দুটো পার্টিকেলের অ্যাঙ্গেল অফ প্রজেকশান ডিফারেন্সটা যদি সেম থাকে তাহলে তাদের রেঞ্জটাও হয়ে যাবে সেম। তাহলে এদের ক্ষেত্রে এই রেঞ্জটা হয়ে যাবে সেম, R1 ইকুয়ালস টু R2। বোঝা গেল? যেরকম আরেকটা এক্সাম্পল দিই, কোনো একটা দুটো পার্টিকেল প্রজেক্ট করা হয়েছে যাদের ইনিশিয়াল ভেলোসিটি সেম, একটা পার্টিকেলকে প্রজেক্ট করা হয়েছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর একটা পার্টিকেলকে প্রজেক্ট করা হয়েছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে দেখো 45 থেকে ওদের দুটোরই ডিফারেন্সটা সেম। ঠিক আছে, তাহলে দুটোর রেঞ্জটা কিন্তু সমান হবে। তাহলে এটা আমরা মাথায় রাখবো যে 45 অ্যাঙ্গেল অফ প্রজেকশান 45-এর যত কাছাকাছি হবে তত রেঞ্জটা ম্যাক্সিমামের দিকে যাবে। ঠিক আছে, এক্স্যাক্টলি যদি 45 হয়ে যায় তখন রেঞ্জটা হয়ে যাবে ম্যাক্সিমাম। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। The process of separating cream from the milk is used in dairy is called, তাহলে এটা প্রসেসটা হচ্ছে সেন্ট্রিফিউগেশন। তাহলে এখানে একটা যে ফোর্সটা কাজ করে সেটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে বাংলাতে এটাকে বলা হয় অপকেন্দ্র বল। ঠিক আছে, প্রসেসটাকে বলা হয় সেন্ট্রিফিউগেশন, এবং এখানে যে ফোর্সটা কাজ করে সেটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স। বাংলাতে এটাকে বলা হয় অপকেন্দ্র বল। কোনো একটা বস্তু যখন একটা সার্কেল বরাবর মুভ করে তখন সেই সার্কেলের সেন্টারের দিকে বস্তুটার একটা ফোর্স কাজ করে, সেটাকে বলা হয় সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স বা বাংলাতে বলা হয় অভিকেন্দ্র বল। এবং এই সেন্ট্রিপিটাল ফোর্সের ভ্যালুটা হচ্ছে mv²/r। এম হচ্ছে যে পার্টিকেলটা মুভ করছে তার মাস, ভি হচ্ছে তার ভেলোসিটি, এবং আর হচ্ছে যে সার্কুলার পাথে মুভ করছে সেই পাথটার রেডিয়াস হচ্ছে আর। তাহলে কেন্দ্রের দিকে সেন্টারের দিকে যে ফোর্সটা কাজ করে সেটাকে বলা হয় সেন্ট্রিপিটাল ফোর্স, এবং সেন্ট্রিপিটাল ফোর্সের অপোজিট দিকে আর একটা ফোর্স কাজ করে যেটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স। এই সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে বাংলাতে বলা হয় অপকেন্দ্র বল। অপকেন্দ্র বল এটা হচ্ছে একটা সিউডো ফোর্স বা অলিক বল। পরীক্ষাতে অনেক সময় কোশ্চেন্স আসে ডিরেকশান নিয়ে। তাহলে অপকেন্দ্র বল আউটওয়ার্ড সেন্টার এবং সেন্ট্রিপিটাল বা অভিকেন্দ্র বল ইনওয়ার্ড সেন্টার। ক্লিয়ার? ডেক্যান্টেশন মানে কোনো কিছুকে ঢালা। একটা বালি এবং একটা জলের মিশ্রণ এক জায়গাতে রয়েছে এবং কিছুক্ষণ রেখে দিলে বালিটা জলের নিচে থিতিয়ে যাবে, এবং জলটা যদি আমরা ঢেলে নিই তাহলে দেখো বালিটা আলাদা হয়ে যাবে। সেটাই হচ্ছে ডেক্যান্টেশন। ডিস্টিলেশন জিনিসটা কি? যখন দুটো বস্তুর বয়েলিং পয়েন্টের ডিফারেন্স বেশি থাকে তখন তাদেরকে যে পদ্ধতিতে আলাদা করা হয় তাদেরকে বলা হয় ডিস্টিলেশন মেথড। আর ফ্র্যাকশনাল ডিস্টিলেশন যখন যাদের দুটো লিকুইডের যখন বয়েলিং পয়েন্টের ডিফারেন্স খুব কম থাকবে তখন তাদেরকে আলাদা করা হয় ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বা পার্শিয়াল ডিস্টিলেশন পদ্ধতিতে। ঠিক আছে, চলো। ক্রিস্টালাইজেশন মানে কেলাসীকরণ, কেলাস গঠন। কোনো কঠিন পদার্থের কেলাস গঠনটাই হচ্ছে ক্রিস্টালাইজেশন মেথড। ঠিক আছে, তাহলে এটার আনসার হলো সেন্ট্রিফিউগেশন।
ওয়াশিং মেশিনেও এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা ওখানে কাজ করে এবং জলগুলো জামা কাপড় থেকে শুকিয়ে যায় বা জামা কাপড় থেকে বার হয়ে যায়, যে প্রসেসে সেটাও কিন্তু এই সেন্ট্রিফিউগেশন মেথডেই হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ফ্রিকশান অফ লিকুইড ইজ কল্ড। ফ্রিকশান মানে বাধা। কঠিন কোনো একটা বস্তু আর একটা দুটো অবজেক্ট, একটা অবজেক্টের সাপেক্ষে আর একটা অবজেক্টে যখন রিলেটিভ মোশন হয় তখন তাদের কন্ট্যাক্ট পোর্শন বরাবর তাদের মোশনের অপোজিট দিকে একটা ফোর্স কাজ করে, যেটাকে বলা হয় ফ্রিকশান ফোর্স। এবার লিকুইডের ক্ষেত্রে এই ফ্রিকশান ফোর্সটাকে বলা হয় ভিসকোসিটি। একটা লিকুইড লেয়ার যখন সামনের দিকে মোশন করছে তখন তার নিচের যে লেয়ারটা থাকে সেই লেয়ারটা তার মোশনের বিপরীত দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করে, সেই ফোর্সটাকে বলা হয় ভিসকোয়াস ফোর্স। আমরা এইভাবে দেখাতে পারি লিকুইডের বিভিন্ন লেয়ারগুলোর ভেলোসিটির ডিফারেন্স। উপরের লেয়ারের এই লেয়ারের ভেলোসিটি যদি ভি হয় তাহলে উপরের লেয়ারের ভেলোসিটি একটু বেশি হয়, ভি প্লাস ডেল ভি। এদের মধ্যে ডিস্ট্যান্স ধরে নিলাম আমি ডিএক্স। তাহলে এই দুটো লেয়ারের মধ্যে যে এক মোশনকে অপোজ করার যে ফোর্স বা ভিসকোয়াস ফোর্স, সেই ভিসকোয়াস ফোর্সটা কিসের সঙ্গে সমানুপাতিক? এদের এরিয়ার সঙ্গে সমানুপাতিক। তারপর হচ্ছে এটা ভেলোসিটি গ্রেডিয়েন্টের সঙ্গে সমানুপাতিক। এটার এরিয়া ধরে নাও এ। ভেলোসিটি গ্রেডিয়েন্ট মানে কি? ভেলোসিটির চেঞ্জ বাই ডিস্ট্যান্স ডিএক্স। এটা হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট। কোনো কিছুর গ্রেডিয়েন্ট মানে সেটার চেঞ্জ ইন্টু ডিএক্স। যেরকম টেম্পারেচার গ্রেডিয়েন্ট মানে ডিটি বাই ডিএক্স। তাহলে দেখো এখান থেকে যদি আমরা এই দুটোকে একসঙ্গে লিখি তাহলে একটা কনস্ট্যান্ট আসবে এ ডিভি বাই ডিএক্স। এই চিহ্নটাকে বলা হয় সান্দ্রতাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। এটাকে বলা হয় সান্দ্রতাঙ্ক বা ইংলিশে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। ঠিক আছে, তাহলে দেখো এর ইউনিটটা যদি আমরা বার করতে চাই কী হবে? এদিকে রয়েছে ফোর্সের ইউনিট, তাহলে ফোর্সের ইউনিট নিউটন, এটার ইউনিট আমি বার করব, তাহলে রেখে দিলাম এরিয়ার ইউনিট কি? মিটার স্কোয়ার। এটা উপরে ভেলোসিটির ইউনিট হয়ে গেল মিটার পার সেকেন্ড, আর ডিএক্স মানে এটা হয়ে গেল মিটার কেটে দাও, তাহলে এটার ইউনিট হয়ে গেল, দেখো সেকেন্ডটা এইদিকে চলে আসলে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে নিউটন সেকেন্ড বাই মিটার স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল এসআই ইউনিট। এর আর একটা ভালো নাম রয়েছে, সেটাকে বলা হয় ডেকাপয়েজ। তাহলে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার বা ডেকাপয়েজ। আর একটা আছে পয়েজটা হচ্ছে সিজিএস একক। তাহলে পয়েজটারও আরেক রকমভাবে আমরা লিখতে পারি, সেটা কীরকমভাবে লিখব? নিউটনের জায়গায় ডাইন সেকেন্ড পার সেমি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটার আরেকটা নাম হচ্ছে ডেকাপয়েজ, আর সিজিএসটার নাম হচ্ছে পয়েজ। এরকমভাবে কিন্তু কোশ্চেন অনেক সময় দেয় এর ইউনিটটা। ঠিক আছে, আবার অনেক সময় এটা ডাইমেনশানটা বার করতে দেয়, বা পরীক্ষাতে ডাইরেক্ট তোমরা মুখস্থ রাখতে পারো। দেখো আমি বার করে দিচ্ছি, একই রকমভাবে এই ইকুয়েশন থেকে আমি বার করব। দেখো ফোর্সের ডাইমেনশানটা আমাদের মুখস্থ রাখতে হবে, অনেক জায়গায় কাজে লাগে। MLT-2 ফোর্সের ডাইমেনশান। ঠিক আছে, এটার ডাইমেনশান আমি বার করব, তাহলে এখানে এটা রেখে দিলাম। এরিয়ার ডাইমেনশান হচ্ছে L স্কোয়ার, ভেলোসিটি ডাইমেনশান হচ্ছে LT-1, আর নিচে হচ্ছে L, একটা L কেটে দাও, তাহলে এটা ইকুয়ালস টু হলো নিচে আসবে L স্কোয়ারটা নিচে চলে আসবে, উপরে চলে গেলে হবে L-1, তাহলে হলো ML-1। এইটিটা নিচে আসবে এবং নিচ থেকে উপরে চলে গেলে এটা +1 হয়ে যাবে, তাহলে -1 পড়ে থাকবে, L1 -1। তাহলে এটা হলো কোএফিসিয়েন্ট অফ সান্দ্রতাঙ্কের মাত্রা। এবার দেখো সারফেস টেনশন জেনারেলি টেম্পারেচার যদি বাড়াই সারফেস টেনশন বা পৃষ্ঠটান কমে যায়, কিন্তু কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, এই ভিসকোসিটির মান লিকুইড এবং গ্যাসের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। যেরকম এটা আমরা একটা গ্রাফের মাধ্যমে বুঝতে পারি, এটা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি এবং এটা যদি হয়ে যায় টেম্পারেচার, তাহলে টেম্পারেচার যদি বাড়াই তাহলে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি কমে, সেটা হচ্ছে লিকুইডের ক্ষেত্রে। এটা হচ্ছে ফর লিকুইড। যে কোনো লিকুইডের ক্ষেত্রে যদি আমি টেম্পারেচার বাড়াই তাহলে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটিটা কমে যাবে। ঠিক আছে, এবার গ্যাসের ক্ষেত্রে কীরকম হয়? গ্যাসের ক্ষেত্রে উল্টো, এটা যদি কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি আর এটা যদি টেম্পারেচার হয়, গ্যাসের ক্ষেত্রে এটা আস্তে আস্তে বাড়ে।
তাহলে এটা হচ্ছে লিকুইড আর এটা হচ্ছে গ্যাস। তাহলে এটা মাথায় রাখবো, লিকুইড এবং গ্যাসের ক্ষেত্রে প্রপার্টিটা আলাদা, সেই কারণে এটা এক্সামসে অনেক সময় আসে। তাহলে দেখো গ্যাসের ক্ষেত্রে যদি আমরা টেম্পারেচারটা বাড়াই তাহলে কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটিটাও কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? চলো, একটা কোশ্চেন্স থেকে কিন্তু আমরা অনেক কোশ্চেন জানতে পারছি। তাহলে এগুলো কিন্তু তোমরা সবাই নোটস করো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। if area is small for a given force, pressure will be, দেখো প্রেশার ইকুয়ালস টু আমরা জানি ফোর্স বাই এরিয়া, ফোর্স বাই এরিয়া। তাহলে দেখো বলছে এরিয়ার সঙ্গে প্রেশারের কি সম্পর্ক? এরিয়ার সঙ্গে প্রেশারের ব্যস্ত সম্পর্ক, মানে একটা বাড়লে আরেকটা কমবে, একটা কমলে আরেকটা বাড়বে। তাহলে এখানে বলছে এরিয়া ইজ স্মল, ঠিক আছে, এরিয়াটা বলেছে স্মল, তাহলে এরিয়া এটাকে এ দ্বারা লিখছি, এরিয়াটা কমছে, স্মল মানে ছোট, তাহলে এরিয়া যদি স্মল হয় তাহলে এটা ব্যস্ত সম্পর্ক প্রেশারের সঙ্গে, তাহলে প্রেশারটা হয়ে যাবে কি বেশি হয়ে যাবে, তাহলে প্রেশারটা হয়ে যাবে মোর। যেরকম নিডেলের যে একদম যেখান দিয়ে সেলাইটা করা হয় সেই প্রান্তটা দেখবে একদম সরু থাকে, মানে তার এরিয়াটা অনেক কম থাকে। তাহলে এরিয়া যদি কম থাকে তাহলে প্রেশারটা অনেক বেশি পড়বে এবং আমাদের সেলাই করতে সুবিধা হয়। ঠিক আছে, এটা একটা এক্সাম্পলস। ঠিক আছে, তাহলে এটা হলো, তাহলে আমরা জানলাম যে প্রেশারের সঙ্গে এরিয়ার ব্যস্ত সম্পর্ক। চলো নেক্সট কোশ্চেন। নর্মাল হিউম্যান বডি টেম্পারেচার, দেখো এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স রয়েছে, নর্মাল হিউম্যান বডি টেম্পারেচার। তাহলে দেখো হিউম্যান বডি ফারেনহাইটে 4টে স্কেল আমরা মোটামুটি জানি, 5টা রয়েছে, সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল, ফারেনহাইট স্কেল এবং রিউমার স্কেল। ঠিক আছে, আর একটা আছে র্যাঙ্কাইন স্কেল। তাহলে দেখো হিউম্যান বডি টেম্পারেচার কত? ফারেনহাইট স্কেলে 98.6 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াস স্কেলে অনেক সময় কোশ্চেন দেয়, তাহলে এটা 37 ডিগ্রি সেলসিয়াস, এটাও ঠিক আছে। কেলভিন স্কেলে 310 কেলভিন, এটাও ঠিক আছে, তাহলে অল অফ দিস। এবং এটা যদি রিউমার স্কেলে বলে দেয় তাহলে রিউমার স্কেলে এটা হবে 29.6 ডিগ্রি রিউমার। ঠিক আছে, এই রিউমার স্কেলের আইস পয়েন্ট কত? রিউমার স্কেলের নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 0 ডিগ্রি রিউমার এবং 80 ডিগ্রি রিউমার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রিউমার স্কেল। আমরা এখান থেকে আরেকটা জিনিস জেনে নেব, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার মানে সর্বনিম্ন মিনিমাম পসিবল টেম্পারেচার। ঠিক আছে, তাহলে সেই রিউমার টেম্পারেচারে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের ভ্যালু কত রিউমার স্কেলে? তাহলে রিউমার স্কেলে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের ভ্যালু হচ্ছে -218 ডিগ্রি রিউমার, তাহলে এটা আমরা মাথায় রাখবো। আর অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের অন্যান্য স্কেলের মানগুলো কত? কেলভিন স্কেলের মান হচ্ছে 0 কেলভিন, সেলসিয়াস স্কেলে হচ্ছে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইট স্কেলে হচ্ছে -459 ডিগ্রি ফারেনহাইট। তাহলে সমস্ত স্কেলে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের মানটা কিন্তু নেগেটিভ, শুধুমাত্র কেলভিন স্কেলে নয়। সেই কারণে কেলভিন স্কেলে আরেকটা কোশ্চেন্স আসে যে কেলভিন স্কেল কিন্তু মনে রাখবে কখনও টেম্পারেচারের নেগেটিভ রিডিং দেয় না, সর্বদা পজিটিভ রিডিং দেয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এগুলো সব কিন্তু অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের ভ্যালু বিভিন্ন স্কেলে। থার্মাল কন্ডাক্টিভিটি অফ সলিড মেটাল উইথ ইনক্রিজিং টেম্পারেচার। টেম্পারেচার ইনক্রিজ করলে থার্মাল কন্ডাক্টিভিটি কী হবে? টেম্পারেচার ইনক্রিজ করলে রেজিস্ট্যান্স বাড়ে এবং থার্মাল কন্ডাক্টিভিটি কমে যাবে, উইল ডিক্রিজ করবে। থার্মাল কন্ডাক্টিভিটি কী জিনিস? কোনো একটা মেটেরিয়াল কতটা পরিমাণ কত হিট পরিবহন করতে পারে সেটাই হচ্ছে তার থার্মাল কন্ডাক্টিভিটি। থার্মাল কন্ডাক্টিভিটি আমরা বার করতে পারবো কোনো একটা প্রসেস মেটাল এখানে রয়েছে যার একদিকে টেম্পারেচার ধরে নাও T1 আর একদিকে টেম্পারেচার ধরে নাও T2। তাহলে দেখো টেম্পারেচার এটা আমি বলে দিলাম যে T1 ইজ গ্রেটার দ্যান T2, আর এদের মধ্যে ডিস্ট্যান্স ধরে নিলাম আমি dx। ঠিক আছে, তাহলে দেখো টেম্পারেচার বেশি থেকে হিট এনার্জি কী হবে? যেদিকে টেম্পারেচার কম সেই দিকে হিট এনার্জিটা ট্রান্সফার হবে। তাহলে রেট অফ হিট ফ্লো, এই রেট অফ হিট ফ্লো dq/dt, এটাকে আমরা বলি রেট অফ হিট ফ্লো। dq হচ্ছে হিট এবং তার রেট বলছি, সেই কারণে dq/dt, তাহলে এটা হচ্ছে রেট অফ হিট ফ্লো। এটা কিসের সঙ্গে সমান? এটা হচ্ছে এই যে এরিয়া,
এরিয়া যত বাড়বে তত রেট অফ হিট ফ্লোটা তত বাড়বে, তাহলে এরিয়ার সঙ্গে সমানুপাতিক। আর টেম্পারেচার গ্র্যাডিয়েন্টের সঙ্গে সমানুপাতিক। আগে যেরকম ভিসকোসিটিতে পড়লাম একই রকম জিনিস, এটা হচ্ছে টেম্পারেচার গ্র্যাডিয়েন্টের সঙ্গে সমানুপাতিক। তাহলে টেম্পারেচার গ্র্যাডিয়েন্ট মানে টেম্পারেচারের চেঞ্জ বাই ডিএক্স, এটার সঙ্গে সমানুপাতিক। এবং সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে আমাদের একটা কনস্ট্যান্ট আসে, সেই কনস্ট্যান্টটাকেই বলা হয় থার্মাল কন্ডাক্টিভিটি। তাহলে এই কেটাকেই বলা হয় থার্মাল কন্ডাক্টিভিটি। এটার অনেক সময় ইউনিট পরীক্ষাতে আসে। দেখো এটা হচ্ছে ডিকিউ বাই ডিটি, তাহলে এটার ইউনিট কী হয়ে যাবে? এটা হিট অনেক সময় হিট আর ওয়ার্ক, হিট এবং এনার্জি এদের ডাইমেনশান সেম হয়, সেই কারণে এই ডিকিউ বাই ডিটিটাকে আমরা বলতে পারি ওয়াট। তাহলে এখানে এইদিকে থাকলো ওয়াট বাই, এখানে মিটার স্কোয়ার আর নিচে মিটার, একটা মিটার এখানে পড়ে থাকবে, তাহলে মিটার ইন্টু কেলভিন। এটা কিন্তু পরীক্ষাতে আসে। থার্মাল কন্ডাক্টিভিটির ইউনিট হচ্ছে ওয়াট মিটার বাই কেলভিন। এই ইকুয়েশনস থেকে আমরা পেলাম ডিকিউ বাই ডিটি হচ্ছে ওয়াট, এখানে মিটার স্কোয়ার, এখানে মিটার, একটা মিটার কেটে গেল, তাহলে নিচে একটা মিটার পড়ে থাকলো, আর ডিটি মানে হচ্ছে কেলভিন। তাহলে এটা থার্মাল কন্ডাক্টিভিটির ইউনিট। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। A boat anchor is rocked by wave whose consecutive crests are 125 meter apart. The velocity of wave moving crest is 25 meter per second. What is the frequency of rocking of the boat? তাহলে দেখো কোনো একটা ওয়েভ যখন প্রোপাগেট করে, তাহলে এই ওয়েভের এই যে উপরের পোর্শন এইগুলোকে বলা হয় ক্রাস্ট, আর নিচের যে পোর্শন এগুলোকে বলা হয় ট্রাপ। দুটো ক্রাস্ট, কনজিকিউটিভ ক্রাস্ট বা দুটো কনজিকিউটিভ ট্রাফের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে বলা হয় ওয়েভ লেন্থ। তাহলে এই ওয়েভের ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে ল্যামডা চিহ্ন দ্বারা আমরা এক্সপ্রেস করি। এবার দেখো তাহলে এই ল্যামডার ভ্যালুটা এখানে বলে দিয়েছে হচ্ছে 125 মিটার, 125 মিটার, এটা হচ্ছে ল্যামডার ভ্যালু। তারপরে দেখো ওয়েভ মুভিং, এই যে ওয়েভের ভেলোসিটি যেটা বলে দিয়েছে ভেলোসিটিটা বলে দিয়েছে হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। তাহলে বলেছে ফ্রিকোয়েন্সি বার করতে। দেখো ভেলোসিটি ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভ লেন্থ। তাহলে ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু কী হবে? ভেলোসিটি বাই ওয়েভ লেন্থ। ভেলোসিটি কত? ভেলোসিটি বলে দিয়েছে 25, ওয়েভ লেন্থ কত বলেছে? 125। তাহলে এটা কত হলো? 1/5। 1/5 মানে 0.20, তাহলে 0.20 হার্জ। তাহলে এটার ওয়েভ লেন্থ ফ্রিকোয়েন্সি হলো 0.20 হার্জ। তাহলে ফ্রিকোয়েন্সির ইউনিট আমরা পেয়ে গেলাম হার্জ। আমরা বাড়িতে যে বৈদ্যুতিক ইলেকট্রিসিটিটা ব্যবহার করি সেটা কত ভোল্ট? তার ভোল্টেজটা থাকে হচ্ছে 220 ভোল্ট। 220 ভোল্ট। ফ্রিকোয়েন্সিটা আমরা অনেকেই জানি না, অনেক সময় পরীক্ষাতে দিয়ে দেয়, এটা হয়ে যায় 50 হার্জ। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। তাহলে দেখো দুটো কনজিকিউটিভ ক্রাস্ট এবং দুটো কনজিকিউটিভ ট্রাফের মধ্যে যে ডিস্টেন্স থাকে সেটাকে বলা হয় ওয়েভ লেন্থ। ঠিক আছে, আর একটা সম্পূর্ণ ফুল ওয়েভ কমপ্লিট করতে যে টাইম লাগে সেটাকে বলা হয় ওয়েভের টাইম পিরিয়ড। ঠিক আছে, আর ইউনিট সেকেন্ডে নাম্বার অফ ফুল ওয়েভ, কতগুলো ফুল ওয়েভ কমপ্লিট হচ্ছে সেটাই হচ্ছে ওয়েভের ফ্রিকোয়েন্সি। তাহলে দেখো এই যে টাইম পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সির মধ্যে সম্পর্ক কী? কোনো একটা ওয়েভের টাইম পিরিয়ড যদি টি হয় আর তার ফ্রিকোয়েন্সি যদি এফ হয়, তাহলে টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সির মধ্যে সম্পর্ক হচ্ছে ইনভার্স সম্পর্ক। টাইম পিরিয়ড ইকুয়ালস টু 1/ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। What happened to the time period of a simple pendulum of a solid bob is replaced by hollow bob, same radius but half of the mass? তাহলে সিম্পল পেন্ডুলাম, দেখো এটা একটা সিম্পল পেন্ডুলাম, এটা সিম্পল পেন্ডুলামের একটা বব। তাহলে এটার টাইম পিরিয়ডের ফর্মুলা কত? সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ডের ফর্মুলা 2π√L/g। জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ আর এলটাকে বলা হয় ইফেক্টিভ লেন্থ। ইফেক্টিভ লেন্থ কতটা? যেখান থেকে পেন্ডুলামের লেন্থ স্টার্ট হচ্ছে এখান থেকে, এখানে যে ববটা রয়েছে তার সেন্টার অফ মাস এই ডিস্টেন্স পর্যন্ত, এটা হচ্ছে ইফেক্টিভ লেন্থ। এটাই হচ্ছে লেন্থ, এটাকে বলা হয় ইফেক্টিভ লেন্থ। ইফেক্টিভ লেন্থ, এটাকে বলা হয় ইফেক্টিভ লেন্থ। ঠিক আছে, এবার কোশ্চেন্সে বলেছে সলিড বব ইজ রিপ্লেসড বাই হলো বব। এখানে দেখো এই যে সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড
এখানে কিন্তু এই যে ববের মাসের উপর কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, কিন্তু এই যে লেন্থের উপর কিন্তু ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে এই ববটা ছিল সলিড, তারপর এই ববটা একটা হলো বব দ্বারা ট্রান্সফার করা হয়েছে। তাহলে দেখো মাসটা কমে গেছে, কিন্তু দেখো এই যখন সলিড ছিল তার সেন্টার অফ মাস একদম মিডল পজিশনে ছিল, লেন্থ ছিল এটা। যখন হলো তার সেন্টার অফ মাসও মিডল পজিশনে, তাহলে দেখো লেন্থের কোনো চেঞ্জ হয়নি, জিয়েরও কোনো চেঞ্জ নেই, লেন্থেরও কোনো চেঞ্জ নেই, তাহলে টাইম পিরিয়ডের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তাহলে ইট রিমেন্স কনস্ট্যান্ট। তাহলে এখানে একটা জিনিস লিখে রাখবে তোমরা, যে সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড ববের মাসের উপর ডিপেন্ড করে না, অনলি ডিপেন্ড করে ইফেক্টিভ লেন্থের উপর এবং জি এর উপর ডিপেন্ড করে। এবার দেখো এখানে আরেকটা কোয়েশ্চেন্স এখান থেকে আসে, যদি বলে দেয় একটা বব কোনো একটা লিকুইড ভর্তি ছিল, ইনিশিয়ালি ববের ভিতরে লিকুইড ভর্তি ছিল, এবার কিছু পরিমাণ লিকুইড খালি করা হলো, ধরে নিলাম এরকম কিছু পরিমাণ খালি করা হয়েছে। তাহলে দেখো ববে যখন লিকুইডটা ভর্তি ছিল তখন তার সেন্টার অফ মাস ছিল একদম মিডল পজিশনে। যখন লিকুইড কিছু পরিমাণ খালি করা হয়েছে, মাস ডিস্ট্রিবিউশনটা নিচের দিকে নেমে এসছে, তাহলে সেন্টার অফ মাসও কিছুটা পরিমাণ নিচের দিকে নেমে আসবে। তাহলে আগে ইফেক্টিভ লেন্থ ছিল এতটা, এখন দেখো ইফেক্টিভ লেন্থটা একটু নিচের দিকে, এটা আর একটু বড় হবে, সেম সাইজ, এটা একটু নিচের দিকে নেমে এসছে। তাহলে ইফেক্টিভ লেন্থটা দেখো আগের থেকে বেড়ে গেছে। তাহলে লেন্থ যদি বাড়ে তাহলে লেন্থের সঙ্গে টাইম পিরিয়ডে কীরকম সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে লেন্থ সেম ছিল, সেই কারণে টাইম পিরিয়ড সেম। তাহলে এই ক্ষেত্রে দেখো লেন্থটা বেড়ে গেছে, আর লেন্থ যদি বেড়ে যায় তাহলে টাইম পিরিয়ডটা বেড়ে যাবে, আর টাইম পিরিয়ড যদি বেড়ে যায় তাহলে পেন্ডুলামটা স্লো দুলবে, তাহলে পেন্ডুলামটা হয়ে যাবে স্লো। কোনো কিছু টাইম পিরিয়ড বেড়ে যাওয়া মানে সেটা স্লো হয়ে গেছে, আর টাইম পিরিয়ড কমে যাওয়া মানে সে কিন্তু ফাস্ট মুভ করছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল স্লো। আর একটা জি এর উপরেও নির্ভর করে অভিকর্ষ ত্বরণ। কোনো একটা পেন্ডুলামকে যদি আমরা পোলে নিয়ে যাই, আমরা জানি অভিকর্ষ ত্বরণের ভ্যালু নিরক্ষীয় অঞ্চলে কম এবং পোলে বেশি, তাই না? তাহলে কোনো একটা পেন্ডুলামকে যদি আমরা পোলে নিয়ে যাই তাহলে সেখানে জি এর মানটা বেশি পোলে, আর জি এর মান যদি বেশি হয় তাহলে টাইম পিরিয়ডটা সেখানে কমে যাবে এবং পেন্ডুলাম ঘড়িটা ফাস্ট হয়ে যাবে। আর যদি নিরক্ষরেখায় নিয়ে যাই, নিরক্ষরেখায় নিয়ে গেলে জি এর মানটা কম মানে টি এর মানটা বেশি, ইনভার্স সম্পর্ক। আর টি যদি বেশি হয়ে যায় তাহলে ঘড়িটা সেখানে স্লো হয়ে যাবে। তাহলে এই কোয়েশ্চেন্সগুলোও কিন্তু এখান থেকে আসে, তোমরা একটু খাতায় নোট করবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। হুইচ স্টেটমেন্ট কারেক্ট অ্যাবাউট জি ইন লাইট অ্যান্ড হেভি বডি? অভিকর্ষ ত্বরণ, জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, জি এর ভ্যালুটা কত? gm/r²। তাহলে দেখো এটা যে প্ল্যানেট, যদি আমরা পৃথিবীর ক্ষেত্রে নেই তাহলে আরটা হচ্ছে পৃথিবীর রেডিয়াস, জি হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট, যার মানটা হচ্ছে সবসময় কনস্ট্যান্ট 6.67 × 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। এর ভ্যালুটা যে সায়েন্টিস্ট দেয় তার নাম হচ্ছে ক্যাভেন্ডিশ। তাহলে দেখো এখানে অবজেক্টের মাস কোথায় উল্লেখ নেই, যে কোনো দুটো বস্তুর ক্ষেত্রেই পৃথিবীর এই জি এর মানটা সবসময় সেম থাকে, বোঝা গেল। কিন্তু ওয়েট চেঞ্জ হয়ে যায়, কারণ ওয়েট ইকুয়ালস টু আমরা জানি m × g। দুটো বস্তুর ওয়েট কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ যার মাস বেশি তার ক্ষেত্রে ওয়েটটা বেশি হয়ে যাবে। কিন্তু জি এর মান যে কোনো দুটো অবজেক্টের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে জি এর মানটা সেম, কারণ জি এর সমীকরণে দেখো মাস অফ দ্য অবজেক্ট উল্লেখ নেই। তাহলে হবে এখানে জি উইল বি ইকুয়াল ফর বোথ। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন যাওয়া যাক। An EMF is induced whenever there is a change in magnetic field linked with electric circuit. It is stated by, তাহলে এটা হচ্ছে ফ্যারাডেজ ল। ফ্যারাডেজ ল কি বলছে? কোনো একটা ম্যাগনেটের এটা নর্থ পোল, এটা সাউথ পোল, ম্যাগনেটিক বলরেখাগুলো নর্থ পোল থেকে উৎপন্ন হয় এবং সাউথ পোলে গিয়ে শেষ হয়, যেটা ম্যাগনেটের বাইরে। কিন্তু ম্যাগনেটের ভিতরে এরা এদের ডিরেকশনটা হয় সাউথ থেকে নর্থের দিকে। তার মানে ম্যাগনেটিক বলরেখাগুলো মনে রাখবে সবসময় ক্লোজ পাথ ফর্ম করে, কিন্তু তড়িৎ বলরেখাগুলো কিন্তু ক্লোজ পাথ ফর্ম করে না। তড়িৎ বলরেখা যদি হয় তাহলে সেটা প্লাস এবং মাইনাস, প্লাস থেকে উৎপন্ন হয়
এবং মাইনাসে গিয়ে শেষ হয়, কখনোই মাইনাস থেকে প্লাসের দিকে ব্যাক করে না। তার মানে তড়িৎ বলরেখা ক্লোজ পাথ ফর্ম করে না, কিন্তু ম্যাগনেটিক বলরেখাগুলো কিন্তু একটা ক্লোজ পাথ ফর্ম করে। চুম্বকের বাইরে নর্থ থেকে সাউথ এবং ভিতরে হচ্ছে সাউথ থেকে নর্থ। তাহলে কোনো একটা চুম্বক নর্থ এবং সাউথ, এখানে একটা কয়েল রয়েছে, চুম্বকটাকে যদি দূরে নিয়ে যাওয়া হয় তাহলে এই কয়েলের ভিতর দিয়ে যে বলরেখা পাস করবে সেই বলরেখার সংখ্যা কমে যাবে। আর বলরেখা কমে যাওয়া মানে ফ্লাক্স, একটা এখানে জিনিস রয়েছে ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে BA cos থিটা। এটা ফিজিক্যালি আমরা বলতে গেলে কোনো একটা কয়েলের ভিতর দিয়ে কতগুলো চুম্বক বলরেখা পাস করছে সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে দেখো চুম্বকটাকে যদি দূরে নিয়ে যাই তাহলে কয়েলের ভিতর দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স কমে যাবে, আবার যদি কাছে নিয়ে আসি ম্যাগনেটিক ফ্লাক্স বেড়ে যাবে। তাহলে কোনো একটা কয়েলের ভিতর দিয়ে কয়েলের সঙ্গে লিঙ্ক যদি ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হয়, বাড়া কমা করে, তাহলে সেই কয়েলে একটা EMF ইনডিউসড হয়। আর EMF ইনডিউসড হওয়া মানে সেখানে একটা কারেন্টও প্রডিউস হবে। ঠিক আছে, তাহলে সেটাকেই আমাদের বলা হয় ফ্যারাডেজ ল। এবং ওই যে কারেন্টটা প্রডিউস হলো তার ডিরেকশানটা কোন দিকে হবে সেটা আমরা জানতে পারি লেন্জের লয়ের মাধ্যমে। লেন্জের ল কি বলছে, যে কারণে কারেন্টটা প্রডিউসড হচ্ছে কারেন্টের ডিরেকশানটা এমন হবে তার ওই উৎপন্নের কারণকে বাধা দেবে। ঠিক আছে, সেটা হচ্ছে লেন্জেস ল। লেন্জের ল হচ্ছে একটা এনার্জি কনজারভেশন ল। ক্লিয়ার? চলো, ওহমস ল আমরা জানি V = IR। এর একটা কন্ডিশন রয়েছে, এটা হচ্ছে একটা ফিক্সড টেম্পারেচার এবং কন্ডাক্টরের ক্ষেত্রে এই দুটো কন্ডিশান। গ্র্যাভিটেশনস ল হচ্ছে দুটো বস্তু যাদের মধ্যে মাস রয়েছে তাদের মধ্যে একটা ফোর্স কাজ করে, সেই ফোর্সটাকে আমরা বলি গ্র্যাভিটেশনস ল। চলো, তাহলে এখানে আনসার হলো ফ্যারাডেজ ল। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। A potential difference of 10 volt is applied across conductance of 2 Siemens. The current in the conductor will be, দেখো আমরা ওহমস ল ওহমস ল বলছে V = I × R। আবার দেখো আরটাকে বলা হয় কি রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স = 1/K, কেটাকে বলা হয় কন্ডাক্ট্যান্স। রেজিস্ট্যান্সের ইউনিট কি? ওহম। আর এই কন্ডাক্ট্যান্সের ইউনিট কি? 1/ওহম। 1/ওহমকে অনেক সময় বলা হয় মো, আবার অনেক সময় বলা হয় সিমেন্স। 2s লেখা হয়েছে, 2 সিমেন্স। ঠিক আছে, তাহলে দেখো এখানে R = আমি লিখতে পারি I/K, কারণ R = 1/K V। তাহলে I = লিখতে পারি VK। তাহলে এখানে দেখো বলে দিয়েছে ভিটা বলে দেওয়া আছে আর কেটা বলে দেওয়া আছে, কারেন্টটা জানতে চেয়েছে। তাহলে দেখো V এর মান হচ্ছে 10 আর K এর মান বলেছে 2, তার মানে I = হয়ে গেল 20 অ্যাম্পিয়ার। VK বিরাট কোহলি। চলো 20 অ্যাম্পিয়ার। ঠিক আছে, I = বিরাট কোহলি। ইন্ডিয়া = মনে রাখতে পারো বিরাট কোহলি। যোগ। চলো নেক্সট কোয়েশ্চেন। A wire has a resistance of R. If the length is increased by a factor of 8 and area is decreased by a factor of 4, then the new resistance R1. তাহলে দেখো রেজিস্ট্যান্সের ফর্মুলা কি? ρL/A। আর হচ্ছে রেজিস্ট্যান্স, এটাকে বলা হয় রেজিস্টিভিটি। এটাকে বলা হয় রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স। এর ইউনিট কি? এর ইউনিট হয়ে যায় ওহম × মিটার। ঠিক আছে, তাহলে দেখো লেন্থ আর এরিয়া, এটা হচ্ছে কনস্ট্যান্ট। লেন্থ আর এরিয়ার সঙ্গে কিভাবে চেঞ্জ হবে, দেখো R1টা আমাকে জানতে চেয়েছে। তাহলে রো কনস্ট্যান্ট রেখে দাও। এলটা কত গুণ বেড়েছে? এলটা বেড়েছে, লেন্থ ইজ ইনক্রিজড বাই 8, তাহলে 8L হয়ে গেছে। আর এরিয়া ডিক্রিজড বাই 4, মানে এরিয়াটা হয়ে গেছে A/4। তার মানে দেখো এটা উপরে তুলে দাও, 32 32 ρL/A। দেখো ρL/A = আমরা লিখতে পারি R, তার মানে এটা হয়ে গেল 32R। এই টাইপের প্রবলেমস কিন্তু পরীক্ষাতে আসে, শুধুমাত্র এই ফর্মুলা দিয়ে না, যে কোনো অন্য ফর্মুলা দিয়েও এই কনসেপ্ট আসতে পারে। এটা ডাইরেক্ট কীভাবে করবে দেখো, ডাইরেক্ট যেটা চেঞ্জ হয়েছে সেটা কতটা চেঞ্জ হচ্ছে সেটা ডাইরেক্ট লিখে দেবে। তাহলে R1 এটা চেঞ্জের ভ্যালু = লেন্থ চেঞ্জ হচ্ছে 8 গুণ, তার মানে উপরে 8, আর নিচে হচ্ছে 4 গুণ কমে গেছে ডিক্রিজ, মানে 1/4।
তাহলে কত ফ্যাক্টরে কমলো, যে ফ্যাক্টরে কমলো বা বাড়লো সেটা গুণ আকারে হয়ে যাবে, 4টা উপরে চলে গেলে 32। তাহলে এরকমভাবে ডাইরেক্ট করবে। শুধুমাত্র বললাম এই ফর্মুলা না, অন্যান্য ফর্মুলাতেও এরকমভাবে চেঞ্জ দিয়ে দেয়, যেরকম হিট কতটা, কারেন্ট কোনো একটা ওয়্যার দিয়ে কারেন্ট গেলে কতটা হিট উৎপন্ন হয় I²RT সেটা দিয়ে আসে, গ্র্যাভিটেশন ফর্মুলা দিয়ে আসে যে F = G m1m2/r², এমটা কমিয়ে দিল, আরটা বাড়িয়ে দিল, এইরকমভাবে কত ফ্যাক্টরে কমছে জাস্ট সেটা লিখে দেবো এবং ফাইনালি ক্যালকুলেশন করে কি আসছে তত গুণ কমবে কিংবা বাড়বে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। In which case will the lens produce magnification of exactly 1? দেখো লেন্সের ম্যাগনিফিকেশান কখন এক্স্যাক্টলি 1 হয়। দেখো এই লেন্সটাকে কী লেন্স বলা হয়? কনভেক্স লেন্স। কনভেক্স লেন্সে যদি প্যারালালভাবে লাইট রে লেন্সে এসে পড়ে, তাহলে এই লাইটগুলো লেন্স থেকে নির্গত হওয়ার সময় কোনো একটা পয়েন্টে এসে কনভার্জ করে, তাই এটাকে বলা হয় কনভার্জিং লেন্স। এবং এই লেন্স থেকে এই যে ফোকাস, এই পয়েন্টটাকে বলা হয় ফোকাসের ডিস্ট্যান্সটাকে বলা হয় ফোকাল লেন্থ। ঠিক আছে, তাহলে দেখো এই কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ মনে রাখবে সব সময় পজিটিভ। আর একটা লেন্স রয়েছে যেটা হচ্ছে কনকেভ লেন্স। কনকেভ লেন্সে এটা প্রিন্সিপাল অ্যাক্সিস এবং লেন্সের মিডল পয়েন্টটাকে বলা হয় আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার। আলোক কেন্দ্র দিয়ে যদি কোনো লাইট পাস করে উইদাউট এনি ডেভিয়েশন সোজা চলে যায়। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালভাবে যদি কোনো লাইট রে আসে, এই লেন্সটা কী করে, লাইট রেটাকে দূরে ডাইভার্জ করে দেয়। সেই কারণে এই কনকেভ লেন্সটাকে বলা হয় ডাইভার্জিং লেন্স। তাহলে এরা ডাইরেক্ট গিয়ে কোথাও মিলিত হবে না। যদি আমরা পিছন দিকে পিছিয়ে দিই তাহলে মনে হবে কোনো একটা পয়েন্ট থেকে এই লাইটটা নির্গত হচ্ছে এবং এই পয়েন্টটাকে বলা হয় ফোকাস এবং এই লেন্স থেকে এই ডিস্ট্যান্সটাকে আমরা বলবো ফোকাল লেন্থ। তাহলে কনকেভ বা ডাইভার্জিং লেন্সের ফোকাল লেন্থটা দেখো এক্স অ্যাক্সিসের, এটা যদি পজিটিভ হয় এটা নেগেটিভ, তার সেই কারণেই কনকেভ লেন্সের ফোকাল লেন্থ এটা মনে রাখবে সবসময় নেগেটিভ সাইন যখন আমরা অঙ্ক করব। আর কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ এটা মনে রাখবে সবসময় পজিটিভ। আর ফোকাল লেন্থ যেহেতু পজিটিভ তাহলে এর পাওয়ারও হয়ে যায় পজিটিভ। আর কনকেভ লেন্সের ফোকাল লেন্থ নেগেটিভ এবং এর পাওয়ারটাও হয়ে যায় নেগেটিভ। তাহলে এটা আমরা মাথায় রাখবো। তাহলে দেখো এই কনভেক্স লেন্সের ক্ষেত্রে লেন্সের কখন ম্যাগনিফিকেশান 1 হয়, মানে সমান কখন উৎপন্ন হবে। তাহলে দেখো এই কনভেক্স লেন্স এটা যদি ফোকাস হয়, এটা f1 যদি লিখি তাহলে এর ডাবল 2f1 একটা মুখ্য ফোকাস একটা গৌণ ফোকাস। তাহলে এই দিকে হচ্ছে f2, এই দিকে হচ্ছে 2f2। তাহলে f1-এ যদি কোনো একটা বস্তু রাখি সোজাসুজি অপটিক্যাল সেন্টার দিয়ে গিয়ে এখানে মিলিত হয় এবং সমান, মানে এখানে যা বস্তুর হাইট এখানে ইমেজের হাইটটা সেম হয়, তার মানে ম্যাগনিফিকেশানটা হয়ে যায় 1। তাহলে কোথায় রেখেছি বস্তুটাকে? ফোকাসের ডাবল ডিস্ট্যান্সে। তাহলে আনসারটা হবে ফোকাসের ডাবল ডিস্ট্যান্সে। কোথায় আছে দেখো, অবজেক্ট ইজ প্লেসড অ্যাজ টুয়াইস দ্য ফোকাল লেন্থ। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এগুলো একটু মাথায় রেখো, কারণ এই কনসেপ্টস থেকে কিন্তু কোশ্চেন্স পরীক্ষাতে আসে। কারণ অঙ্ক সলভ করতে গেলে তখন এই কনসেপ্টটা কাজে লাগবে। কোন এফটা কখন নেগেটিভ, কোন লেন্সের ক্ষেত্রে নেগেটিভ, কোনটা পজিটিভ। ইউ তো সবসময় লেন্সের বাদিকে থাকে, তার মানে ইউটা সবসময় হবে পজিটিভ। ঠিক আছে, এই নেগেটিভ লেন্সের বাদিকে আছে মানে ইউটা সবসময় নেগেটিভ। আর ভিটা হচ্ছে এই কনভেক্স লেন্স 6টা কেস রয়েছে। ফার্স্ট 5টা কেসে রিয়েল ইমেজ তৈরি করে, আর রিয়েল ইমেজ যখন তৈরি করবে এই রেগুলো ডাইরেক্ট এসে মিলিত হচ্ছে, মানে ভিটা লেন্সের ডান দিকে, মানে ভিটা পজিটিভ। আর যখন ভার্চুয়াল ইমেজ তৈরি করবে তখন ইমেজটা বাদিকে তৈরি হয়, তখন ভিটা একটা ক্ষেত্রেই নেগেটিভ হয়। ঠিক আছে, আর কনকেভের ক্ষেত্রে ইউও নেগেটিভ, ভিও নেগেটিভ, এফও নেগেটিভ। ফর্মুলাতে সাইন সমেত বসাতে হবে। আর এই ফর্মুলা থেকে কিন্তু রেলওয়ে এক্সামসে কোশ্চেন কিন্তু আসে। ঠিক আছে, চলো নেক্সট। হোয়াই আর ডেঞ্জার সিগন্যালস টিপিক্যালি রেড ইন কালার? দেখো লাল আলোর আমরা জানি কি তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি। ভিপজিওর যে ভায়োলেট থেকে শুরু করে রেড পর্যন্ত যে 7টা কালার রয়েছে, হোয়াইট লাইট যখন একটা প্রিজমের ভিতর দিয়ে যায় তখন 7টা কালারে ভেঙে যায়।
এবং এই ফেনোমেনাটাকে কী বলা হয়, ডিসপারশন অফ লাইট। এবং 7টা কালারে যে ভেঙে যাচ্ছে ভায়োলেট থেকে শুরু করে রেড, তাহলে রেডের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা সব থেকে বেশি, আর যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার ভেলোসিটিটাও বেশি হয়, ঠিক আছে। এবং লাল আলোর স্ক্যাটারিংটাও কম হয়, সেই কারণে ডেঞ্জার সিগন্যাল হিসেবে লাল আলো ব্যবহার করা হয়। তাহলে দেখো লঙ্গার ওয়েভলেন্থ অ্যান্ড স্ক্যাটার্ড লিস্ট, তাহলে অপশান বোম্বে, এটা হচ্ছে আনসার, ঠিক আছে। চলো এখানে আরেকটা জিনিস মনে রাখবো যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি কিন্তু লাল আলোর ফ্রিকোয়েন্সিটা কম, আর ভায়োলেটের ফ্রিকোয়েন্সিটা বেশি। আর ফ্রিকোয়েন্সির সঙ্গে এনার্জির সরল সম্পর্ক, যার ফ্রিকোয়েন্সি যত বেশি তার এনার্জি তত বেশি, সেই কারণেই রেডের তুলনায় ভায়োলেটের ফ্রিকোয়েন্সি বেশি এবং ভায়োলেটের এনার্জিটাও বেশি। আর একটা জিনিস আমরা এখান থেকে জানবো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত কম তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিন্তু তত, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা তত কম হবে। তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ব্যস্ত সম্পর্ক। ভায়োলেট কালারের ক্ষেত্রে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বেশি, সেই কারণেই কোনো একটা কাঁচের স্ল্যাব যদি রেখে দিই এবং এখানে যদি 7টা কালার রেখে দিই, তাহলে ভায়োলেট কালারের ক্ষেত্রে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হওয়ার জন্য ভায়োলেট কালারটা বেশি উপরে উঠবে এবং রেড কালারটা সব থেকে কম উপরে উঠবে যদি আমরা উপর থেকে দেখি, ঠিক আছে। তাহলে এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের জন্য হয়। এখান থেকেও কিন্তু কোশ্চেন্স আসে, ম্যাক্সিমাম রাইজ হবে ভায়োলেট, মিনিমাম রাইজ হবে রেড। আর যদি উপর থেকে দেখি তাহলে অ্যাপারেন্ট ডেপথ, এটা হচ্ছে অ্যাপারেন্ট ডেপথ, উপর থেকে যদি দেখি তাহলে অ্যাপারেন্ট ডেপথটা মিনিমাম হচ্ছে ভায়োলেটের ক্ষেত্রে আর ম্যাক্সিমাম হচ্ছে রেডের ক্ষেত্রে, ঠিক আছে। এটা রিফ্র্যাকশনের একটা কোশ্চেন্স আসলে এটা আলোচনা করে দেবো পরে। চলো, ইফ দ্য ফোকাল লেন্থ অফ লেন্স 25 সেন্টিমিটার, হোয়াট উইল বি দ্য পাওয়ার অফ দ্য লেন্স। দেখো লেন্সের পাওয়ারের ফর্মুলা হচ্ছে 1/f। এফটা যখন মিটারে থাকবে তখন এই ফর্মুলা, আর যখন এফটা যখন সেন্টিমিটারে থাকবে তখন 100/f যদি সেন্টিমিটারে থাকে। তাহলে এখানে কিসে রয়েছে, সেন্টিমিটারে রয়েছে, তাহলে ফর্মুলা কোনটা হবে, এখানে ফর্মুলাটা হবে এটা। তাহলে 100/f 100/25, তাহলে হয়ে গেল 4, তাহলে 4D বা 4 ডায়োপ্টার, ঠিক আছে। তাহলে ডায়োপ্টার কিসের ইউনিট হয়ে গেল, ডায়োপ্টার হলো লেন্সের পাওয়ারের ইউনিট, এটাও কিন্তু পরীক্ষাতে কোশ্চেন্স আসে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হোয়াট আর দ্য ট্রান্সভার্স ওয়েভ। দেখো ওয়েভ হচ্ছে দুই রকমের, মিডিয়ামের পার্টিকেলগুলো যখন ভাইব্রেট করে, ভাইব্রেশনের মাধ্যমে ওয়েভটা কিন্তু সামনের দিকে প্রপাগেট করে। পার্টিকেলগুলো ভাইব্রেশন এবং ওয়েভের যে ডিরেকশান সেটা যদি পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার হয় তখন সেটাকে বলা হয় ট্রান্সভার্স ওয়েভ, এবং পার্টিকেলের ভাইব্রেশন এবং ওয়েভের প্রপাগেশন যদি পরস্পরের সঙ্গে প্যারালাল হয় তখন সেটাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লংডিটিউডিনাল ওয়েভ, ঠিক আছে। যেরকম সাউন্ড ওয়েভ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর লাইট ওয়েভ হচ্ছে তির্যক বা ট্রান্সভার্স ওয়েভ। তাহলে ট্রান্সভার্স ওয়েভ দুটো পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার থাকে। তাহলে কোথায় রয়েছে দেখো, যে পার্টিকেল অফ দ্য মিডিয়াম ভাইব্রেটস ডিরেকশন পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ প্রপাগেশন অফ ওয়েভ। তাহলে অপশান এ হচ্ছে ট্রান্সভার্স ওয়েভের কারেক্ট অ্যান্সার। দেখো ওয়েভ কোন মিডিয়াম দিয়ে প্রপাগেট করছে তার উপর ডিপেন্ড করে ওয়েভকে দুই ভাগে ভাগ করা যায়। যে ওয়েভটা কোনো একটা প্রপাগেট করার জন্য মিডিয়াম প্রয়োজন তাদের বলা হয় মেকানিক্যাল ওয়েভ, যেরকম সাউন্ড ওয়েভ। আর যে ওয়েভ প্রপাগেট করার জন্য কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না সেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেরকম লাইট ওয়েভ। লাইট ওয়েভ হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, কোনো মিডিয়াম ছাড়াই প্রপাগেট করতে পারে, কিন্তু সাউন্ড ওয়েভ কোনো মিডিয়াম ছাড়া প্রপাগেট করতে পারে না। যেখানে কোনো মিডিয়াম নেই সেখানে সাউন্ডের ভেলোসিটি 0, এটাও কিন্তু পরীক্ষাতে আসে। নর্মাল 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে সাউন্ডের ভেলোসিটি কত, 332 বা 340, প্রবলেমসের ক্ষেত্রে আমরা 340 নিই অনেক সময়, তাহলে 332 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। কিন্তু যেখানে মিডিয়াম নেই সেখানে সাউন্ডের ভেলোসিটি কিন্তু 0। চলো নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন আজকের সেশনের। চলো, ইফ দ্য পারসন ক্যান নট সি ডিস্টেন্স অবজেক্ট ক্লিয়ারলি দেন হুইচ ডিফেক্ট অফ ভিশন ডাজ হি হ্যাভ অ্যান্ড হাউ ইট বি কারেক্টেড। তাহলে দেখো আমাদের দূরের জিনিস দেখতে সমস্যা হলে সেটাকে আমরা কি বলি, দূরের জিনিস দেখতে সমস্যা হলে সেটাকে আমরা বলি মায়োপিয়া। মায়োপিয়া বা এটাকে বাংলাতে বলা হয় স্বল্প দৃষ্টি রোগ। তাহলে এটাকে হচ্ছে নিয়ার সাইটনেস এবং মায়োপিয়া দূর করা হয় কনকেভ লেন্স। তার মানে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো আমাদের নর্মাল যে চোখ, হিউম্যান আই,
হিউম্যান আইয়ের যে নর্মাল যে চোখের যে লেন্স সেটা থাকে হচ্ছে কনভেক্স লেন্স বা উত্তল, সেই লেন্সটা হচ্ছে উত্তল লেন্স। এবং লাইট রে এখান থেকে ডাইরেক্ট মিলিত হয় রেটিনাতে, আর লাইট রে ডাইরেক্ট মিলিত হলে যে ইমেজটা তৈরি হয় সেই ইমেজ ডাইরেক্ট যদি মিলিত হয় তাহলে ইমেজটা কী ইমেজ তৈরি হয়? রিয়েল ইমেজ। তাহলে ইমেজের নেচারটা হবে রিয়েল, ইনভার্টেড অ্যান্ড ডিমিনিশড। তাহলে দেখো আমাদের রেটিনাতে যে ইমেজটা তৈরি হয় সেটা কিন্তু ইনভার্টেড, কিন্তু এটা যখন আমাদের ব্রেনে যায় তখন সেটা আবার সেটাকে সোজা করে দেয়। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে নর্মাল হিউম্যান আই। এবার ত্রুটিটা কীভাবে হয় দেখো, যখন মায়োপিয়া হয়, মায়োপিয়া হলে আমাদের এই চোখের যে আইবল, এটাকে বলা হয় আইবলের সাইজটা অনেকটা বেড়ে যায়। আইবলের সাইজ যদি বেড়ে যায় তাহলে দেখো লাইটের যে ফোকাসটা সেটা রেটিনার আগেই হয়ে যায়, রেটিনার আগেই হয়ে যায়, মানে আমাদের যে চোখের যে লেন্স তার ফোকাল লেন্থটা দেখো কমে গেছে। তাহলে এখানে কি কি হয় মায়োপিয়াতে? মায়োপিয়াতে চোখের আইবলের সাইজটা বেড়ে যায়, চোখের লেন্স আছে তার লেন্সের ফোকাল লেন্থটা কমে যায়, এবং যে ইমেজটা তৈরি হয় এটা তো রেটিনা, এটা তো রেটিনা, তাহলে রেটিনার আগেই ইমেজটা তৈরি হয়ে যায়। ঠিক আছে, তাহলে সেটা হলো মায়োপিয়া। এবার দেখো তাহলে ইমেজটা আমাকে তৈরি করতে হবে কোথায়? রেটিনাতে। তার মানে লাইটটাকে আমাকে ডাইভার্জ করতে হবে। ডাইভার্জ যদি করতে হয় তাহলে কোন লেন্স ডাইভার্জেন্ট কাজ করে? কনকেভ লেন্স। সেই কারণেই এটাকে সারানো, মায়োপিয়া সারানোর জন্য আমাদের কনকেভ লেন্স আমরা ইউজ করি। ঠিক আছে, বুঝতে পারলে? আর হাইপারমেট্রোপিয়াটা উল্টো। হাইপারমেট্রোপিয়া যাদের কাছের জিনিস দেখতে সমস্যা হয় সেটাকে বলা হয় হাইপারমেট্রোপিয়া। যাদের পেপার পড়তে সমস্যা হয় তাদের হয় হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়াতে কী হয়? এই আইবলের সাইজটা কমে যায়, ছোট হয়ে যায়, এবং এই ফোকাসটা হয় রেটিনার বাইরে। রেটিনার বাইরে যদি ফোকাস হয় তাহলে লেন্সের ফোকাল লেন্থটা সেই ক্ষেত্রে বেড়ে যায়। তার মানে লেন্স বাইরে ফোকাস হচ্ছে, এবং তাহলে লাইটটাকে আমাকে রেটিনাতে ফোকাস করার জন্য কী করতে হবে? লাইটটাকে কনভার্জ করতে হবে। তাহলে কনভার্জ করতে গেলে কনভার্জিং লেন্স বা উত্তল লেন্স ব্যবহার করতে হবে। ক্লিয়ার? চলো তাহলে আজকে আমরা 25টা কোশ্চেন্স কমপ্লিট করলাম। আশা করি তোমরা ক্লাসটা ভালো করে করেছো এবং খাতায় নোটস করেছো। প্রত্যেকটা কোশ্চেন্স ভালো করে খাতায় নোট যেটা করেছো সেটা ভালো করে পড়বে। আপকামিং তোমাদের রেলওয়ে এক্সামে আশা করি এখান থেকে অনেক তোমরা লাভবান হবে। আমরা চেষ্টা করছি তোমাদের বেস্টটা দেওয়ার জন্য, তোমরাও আমাদের পাশে থাকো। আর আজকে আমাদের যে সুপার 100 মিশন শুরু করেছি সেখানে 75টা কোশ্চেন কমপ্লিট হলো, এখনও 25টা কোশ্চেন বাকি আছে, পার্ট 4। তোমরা অবশ্যই দেখো এবং আমাদের রাইস স্মার্ট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকতে ভুলো না। এবং যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অল দ্য বেস্ট।